আনুষ্ঠানিকভাবে ২৪ ঘন্টার মধ্যে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করবে ইরান। সুপ্রিম লিডার নির্বাচন করা বিশেষজ্ঞ পরিষদের সদস্য হোসেন মুজাফফারি জানিয়েছেন, এ নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন তারা। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা তৈরি করে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা কল্পনার জন্ম দেয়। এরপর থেকে নতুন নেতা হিসেবে তার ছেলে মোস্তফা আলী খামেনির নাম উঠে আসে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনির দ্বিতীয় ছেলে এবং ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGCর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের শীর্ষ নেতার পদে নতুন করে কাউকে নির্বাচিত না করা হলে এবং সামরিক বাহিনী বিলুপ্ত করার শর্তে দেশটির সাথে যুদ্ধ বন্ধ করতে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন ইরানের রিভলিউশনারি গার্ডের কোনো সদস্য আত্মসমর্পণ করলে তাকে কোনো শাস্তি পেতে হবে না বলে আশ্বস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে শনিবার ইরানের তেলক্ষেত্রে এবং লেবাননের বৈরুতে হামলা চালায় ইসরায়েল। জবাবে বাহরাইন ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানে বড় ধরনের হামলার ট্রাম্পের হুমকির পর শনিবার রাতে প্রথমবারের মতো সরাসরি ইরানের তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন ইরানের শাহরান রিফাইনারিতে অন্তত ৩ দফা হামলা চালায় IDF। এতে ওই তেল পরিশোধনাগারে আগুন ধরে যায়। একই দিন লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়ে নতুন করে কয়েকজনকে হত্যা করে নেতানিয়াহুর বাহিনী। জবাবে ইসরায়েলের হাইফা তেল পরিশোধনাগার, রাজধানী তেল আবিব সহ বিভিন্ন জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এর আগেই লেবানন থেকে ইসরায়েলের হাইফা বন্দরে রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের পর সংযুক্ত আরব আমিরাতেও মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। একই দিন বাহরাইন ও আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় ইরান। শনিবারের এই হামলায় বাহরাইনের রাজধানী মানামার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইসলামিক বিপ্লবী গার্ডের দাবি, ওই ঘাঁটি থেকেই ইরানের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা করা হয়েছিল। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা বাড়াতে চায় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এর জবাব দিতে প্রস্তুত। বিবৃতিতে আরাকচি অভিযোগ করেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অঞ্চলে শান্তি স্থাপনের আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু ট্রাম্প ইরানের সামর্থ্যকে ভুলভাবে বোঝার কারণে তা তাৎক্ষণিক নষ্ট হয়ে গেছে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে যুদ্ধে যুক্ত করেছে বলেও অভিযোগ করেন আরাকচি। একই দিন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি নতুন করে কোনো নেতা নির্বাচন না করে এবং তাদের যদি কোনো সামরিক বাহিনী না থাকে তাহলেই এ যুদ্ধ বন্ধে সম্মত হবেন তিনি। আমরা নিশ্চিত নই ইরান কি করছে, তবে তারা ভালো অবস্থায় নেই। যদি তারা তথ্য পেয়েও থাকে তাতে তাদের তেমন সাহায্য হচ্ছে না। গত এক সপ্তাহে ইরানের যা হয়েছে তা দেখলেই বোঝা যায় তারা আগের তুলনায় অনেক কম ড্রোন পাঠাচ্ছে এবং এখন তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনও সময় আসতে পারে যখন আত্মসমর্পণ করার মতো কেউই হয়তো বেঁচে থাকবে না। অন্যদিকে ইরানের এলিট ফোর্সের কোনো সদস্য যদি আত্মসমর্পণ করে তাকে কোনো শাস্তি পেতে হবে না বলে আশ্বাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৃষ্টি ঘটক, একাত্তর।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের শুরুতে তেহরান যে বিশাল ক্ষেপণাস্ত্রের ঝড় তুলেছিল সেই সক্ষমতা এখন অনেকটাই কমতির দিকে। তবে ক্ষেপণাস্ত্রের শক্তি কমলেও এক ফোঁটাও দমে যায়নি ইরান। উল্টো রণকৌশল বদলে সংঘাতের পরিধি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তেহরান। এদিকে গত 6 দিনে অন্তত 11টি দেশে হামলা চালিয়ে বিশ্ব অর্থনীতিকে এক ধাক্কায় নাড়িয়ে দিয়েছে তেহরান। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। মধ্যপ্রাচ্যের সামরিক কৌশলের নতুন এক মোড়, কম ক্ষেপণাস্ত্র কিন্তু বেশি লক্ষ্যবস্তু। সম্প্রতি ইরান এমন এক রণকৌশল নিয়েছে যা প্রচলিত যুদ্ধের ধারা থেকে অনেকটাই ভিন্ন। সীমিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও কৌশলগতভাবে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখার চেষ্টা করছে তেহরান। বিশেষজ্ঞদের মতে এই নতুন কৌশল ভবিষ্যতের সংঘাতের ধরন বদলে দিতে পারে। তবে যুদ্ধের শুরুর তুলনায় বর্তমানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের হার 90% কমেছে। ড্রোন হামলার হারও কমেছে প্রায় 83%। কিন্তু ইরান এখন সংখ্যার চেয়ে হামলার পরিধির ওপর বেশি জোর দিচ্ছে। ক্ষেপণাস্ত্রের অভাব মেটাতে তারা ব্যবহার করছে হাজার হাজার সস্তা আত্মঘাতী ড্রোন। ইতিমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের প্রধান প্রধান শহরগুলোতে সফল হামলা চালিয়ে শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ধ্বংস করেছে। তা সত্ত্বেও ইরান তাদের সস্তা শাহেদ ড্রোন দিয়ে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করছে। এদিকে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ইরান এখন মিত্র ও প্রতিবেশীদের ওপর আক্রমণ বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশল নিয়েছে। তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজান সহ অন্তত 11টি দেশে হামলা চালিয়েছে তেহরান। তুরস্কে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রবাহী একটি সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই ক্ষেপণাস্ত্রটি একটি মার্কিন যুদ্ধজাহাজ ভূপাতিত করে। এই ঘটনা প্রমাণ করে যে ইরানের দুপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ইস্তাম্বুল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এদামের পরিচালক বলেন, ইরান মূলত ঝুঁকির পরিধি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে চাইছে। ইরানের হামলায় বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে বড় নেতিবাচক প্রভাব পড়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। সেখানে আটকা পড়েছে কয়েক হাজার জাহাজ, যা বিশ্বের প্রতিদিনের ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 বহন করে। ইরানের বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা হয়তো কমছে, কিন্তু এই ড্রোনগুলো দিয়ে তারা দীর্ঘ সময় ধরে ঝুঁকি জিয়ে রাখতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান হয়তো তাদের সবচেয়ে শক্তিশালী মরণাস্ত্রগুলো যুদ্ধের পরবর্তী ধাপের জন্য জমা করে রাখছে। যখন শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে আসবে, তখনই হয়তো তেহরান তার হাতে থাকা অবশিষ্ট শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করবে। নাহিদা রিন্থি, 71। এবার ইরানকে বিভক্ত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরাক যুদ্ধের পর লিবিয়া ও সিরিয়ার মতো দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভক্তির নজির দেখা গেছে। ইরানের ক্ষেত্রেও একই ধরনের কৌশল প্রয়োগ হতে পারে কিনা এই নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। এদিকে বিশ্লেষকদের মতে সামরিক চাপের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ জাতিগত বিভাজনকেও কৌশল হিসেবে ব্যবহার করার চেষ্টা হতে পারে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে নানা কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে দেশগুলোকে সরাসরি নিজেদের প্রভাবলয়ে আনা সম্ভব হয়নি, সেগুলোকে দুর্বল বা বিভক্ত করার কৌশলও নিয়েছে তারা। এখন প্রশ্ন, ইরাক যুদ্ধের পর লিবিয়া, সিরিয়া ও সুদানের মতো একই ধরনের কৌশল কি ইরানের ক্ষেত্রেও দেখা যাবে? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানা কারণ তুলে ধরা হয়েছে। কখনো বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, আবার কখনো কারণ হিসেবে দেখানো হয়েছে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছিল, ঠিক সে সময় উত্তেজনা নতুন করে বাড়ে। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক চাপ বাড়ানোর ক্ষেত্রে অবস্থান নেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে মধ্যপ্রাচ্যে কৌশলগত দিক থেকে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দীর্ঘদিন ধরেই দেখা হয় ইরানকে। উপসাগরীয় বেশ কয়েকটি আরব দেশ এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে। ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে ইরানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ইরানে ফার্সি সংখ্যাগরিষ্ঠ হলেও কুর্দি, আজেরি ও বালুচ সহ বেশ কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে, যাদের মধ্যে রাজনৈতিক ও আঞ্চলিক অধিকার নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন আছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক হামলার পাশাপাশি আরেকটি কৌশল হতে পারে ইরানের ভেতরের জাতিগত বিভাজন কাজে লাগানো। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এমনও বলা হয়েছে, কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যদিও বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। তবে কখনো দেশটির ভেতরে সংঘাত তৈরি হলে তার প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর। প্রায় 9.5 কোটি মানুষের দেশ ইরান অর্থনৈতিক ও সামরিকভাবে বেশ শক্তিশালী। শুধু আকাশ হামলা দিয়ে শাসন পরিবর্তন করা ইতিহাসে খুব কমই সম্ভব হয়েছে। তাই সরাসরি ক্ষমতা পরিবর্তনের চেয়ে ইরানকে ভেতর থেকে দুর্বল করে দেওয়াই হতে পারে দীর্ঘমেয়াদী কৌশল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় সৃষ্ট আতঙ্কের মাঝেই সীমিত পরিসরে ফ্লাইট চালুর অনুমতি পেয়েছে কাতার। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, কাতারের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হয়েছে, তবে আপাতত শুধু উদ্ধারকারী এবং জরুরি পণ্যবাহী ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে। এদিকে সাময়িক বন্ধ থাকার পর দুবাই বিমানবন্দর তাদের কার্যক্রম আংশিকভাবে পুনরায় চালু করেছে। ড্রোন হামলার কারণে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছিল। তবে বাহরাইনে এখনো স্বাভাবিক হয়নি বিমান চলাচল। দেশটির আকাশসীমা বন্ধ থাকায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রেখেছে। ইরানে হামলা চালানোর শুরুতে যুক্তরাজ্য জড়িত না হওয়ায় দেশটির ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তিনি দাবি করেছেন তারা ইরান যুদ্ধে জয় পাচ্ছেন এবং এখন যুক্তরাজ্য রণতরী পাঠাচ্ছে, কিন্তু তাদের এখন আর এই সহায়তার দরকার নেই। কিন্তু যুক্তরাজ্য যে প্রথম থেকে যুদ্ধে জড়ায়নি বা তাদের সহায়তা করেনি, সে বিষয়টি মনে রাখা হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। গত 28 অক্টোবর যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানান। পরে তারা ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি বলে জানায় স্টারমার। ইরানকে ঘিরে চলমান সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। সামরিক হামলা পাল্টা হামলার মধ্যে কূটনৈতিক তৎপরতার কোনো সম্ভাবনা এখনো দেখা যায়নি মধ্যপ্রাচ্যে। অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ইরান ইসরায়েলের বেশিরভাগ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। রাজধানী তেহরানের সকালটা ছিল এমন। ব্যস্ত সড়কে ছুটে চলছে গাড়ি, আর বাজারে বিক্রেতারা বসেছেন নিত্যপণ্যের পসরা সাজিয়ে। কিন্তু স্বাভাবিক এমন দৃশ্যের আড়ালেই চলছে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ। আতঙ্ক নিয়েই থমকে থাকা জীবনকে সচল করার চেষ্টা করছেন ইরানিরা। যদিও হামলার আশঙ্কায় দিন কাটছে তাদের, কেননা ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যাটাই সবথেকে বেশি। ইরানের নাগরিক মোর্তজা আসাদি মশলার ব্যবসা করেন দুবাইয়ে। সেখানেই পরিবার নিয়ে থাকলেও পরিবারের বাকি সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি, কেননা হামলার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ইরানে থাকা পরিবারের সদস্যদের সাথে। আরব আমিরাতে একজন ইরানি প্রবাসী হিসেবে অনেক চিন্তিত আমি। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ নেই, হামলা চলছেই, এমনকি এখানেও হামলা হচ্ছে। আমি কেবল আমার জন্যই নয়, আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী সমস্ত ইরানি প্রবাসীদের জন্য চিন্তিত। আমরা এই অস্বস্তিকর যুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি চাই। অন্যদিকে শঙ্কায় দিন পার করছেন ইসরায়েলের বাসিন্দারাও। উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থাকায় হতাহতের সংখ্যা কম, তবুও স্বাভাবিক জীবনে ফিরবেন কবে জানা নেই তাদের। প্রভাব পড়েছে জেরুজালেমে। জনমানবহীন রাস্তাঘাটে সাইরেন বেজে উঠছে, বাড়ছে আতঙ্ক। এটা এক কঠিন সময়, আমরা জানি না এর শেষ কোথায়। আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। বাংকারে থেকে মানসিক চাপে আছে সবাই। সাইরেনের শব্দ আতঙ্ক সৃষ্টি করছে। চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। আনুষ্ঠানিক কূটনৈতিক তৎপরতা এখনো দেখা না যাওয়ায় যুদ্ধ কবে শেষ হবে তা এখনো স্পষ্ট। আরাফাত ইসলাম, ৭১।
হরমুজ প্রণালী এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেন। মাও নিং বলেন, হরমুজ প্রণালী এবং এর আশেপাশের জলপথ বিশ্বজুড়ে পণ্য পরিবহন ও জ্বালানি বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। এখানে সামরিক উত্তেজনার কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা উদ্বেগের বিষয়। এই অঞ্চলে শান্তি বজায় রাখা শুধু একটি দেশের নয়, বরং বিশ্বের সব দেশের অর্থনৈতিক স্বার্থের সাথে জড়িত। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানান তিনি। চীনা মুখপাত্র আরও বলেন, আঞ্চলিক অস্থিরতা যেন বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের প্রভাব না ফেলে, সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান। ইউক্রেনের খার্কিভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। খার্কিভ অঞ্চলের গভর্নর টেলিগ্রামে জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি 5তলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটির বড় অংশ ধসে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে এবং উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাত ও রেল অবকাঠামো লক্ষ্য করে মোট প্রায় 500 ড্রোন এবং 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে